এদিকে আবারও শেখ হাসিনার চাঞ্চল্যকর ফোন আলাপ ফাঁস। ডক্টর ইউনূসকে হত্যার মহা পরিকল্পনা, বেরিয়ে আসলো আরও ভয়াবহ সব তথ্য। এই আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে, এই আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেদেরও পড়তে হয়, এটা তারা ভুলে গেছে। আজকের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, যে আমাদের ইতিহাস মুছে ফেলা হচ্ছে, স্বাধীনতা সংগ্রামের সকল চিহ্ন মুছে ফেলা হচ্ছে, এত বড় আত্মত্যাগ, সেই আত্মত্যাগের সব স্মৃতি আজকে মুছে ফেলা হয়। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো। নববর্ষের দিনে শেখ হাসিনার আরেকটি অডিও ভাইরাল হয়েছে ইউটিউবে, ফেসবুকে। সেই অডিওটা ঘুরে বেড়াচ্ছে। সেই অডিওতে শেখ হাসিনাকে প্রথমবারের মতো নেতাকর্মীদের উদ্দেশ্যে এগ্রেসিভ কথা বলতে শোনা গেল এবং নেতাকর্মীদের রীতিমতো প্রতিশোধ পরায়ণ হওয়ার মতো ভয়ঙ্কর কথাও বলে ফেললেন তিনি। শেখ হাসিনা দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ এবং একটি ভিডিও দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল করবেন। দর্শক, দীর্ঘ 2 থেকে 3 মাস শেখ হাসিনার কল রেকর্ড কিন্তু বাংলাদেশে প্রচার করা নিষেধ ছিল। তবে আজকে যে কল রেকর্ডটি ভাইরাল হয়েছে সেটা প্রচার না করে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম কর্মীরা পারছে না। রীতিমতো ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে মাঠে নামার আদেশ দিয়েছে শেখ হাসিনা। পাশাপাশি খুবই ভয়ঙ্কর কিছু চক্রান্তের কথা ফাঁস হয়েছে এই কল রেকর্ডে। আমরা বিস্তারিত শুনবো, আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত কল রেকর্ডটি শুনে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। এই আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে, এই আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেদেরও পড়তে হয়, এটা তারা ভুলে গেছে। আজকের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, যে আমাদের ইতিহাস মুছে ফেলা হচ্ছে, স্বাধীনতা সংগ্রামের সকল চিহ্ন মুছে ফেলা হচ্ছে, এত বড় আত্মত্যাগ, সেই আত্মত্যাগের সব স্মৃতি আজকে মুছে ফেলা হয়। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো, তাদেরকে অপমান করা এবং সেই সাথে সাথে যে সব জায়গায় মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা প্রত্যেকটা জেলায় একটা করে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স গড়ে তুলি, যাতে ইতিহাসগুলি যেন আমাদের প্রজন্মের পর প্রজন্ম জানতে পারে। সেগুলি আজকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়েছে। আমি জানি না ডক্টর ইউনূস কি এই জবাব কোনোদিন দিতে পারবে, কেন সে এই ঘটনা ঘটাচ্ছে। আর ওই বিএনপি আর জামাতে ইসলামী আসলে সত্যি মানে কষ্টে বুকটা ভেঙে যায়, যে দেশটাকে এত সুন্দর করে গড়ে তুললাম, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা কী এমন অপরাধ করলো যে তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে, তাদেরকে শেষ করে দিতে হবে। এই একটা সুদখোর, ক্ষমতালিপ্সু, অর্থলিপ্সু, আত্মকেন্দ্রিক ব্যক্তির ক্ষমতার লোভ, বিদেশের সাথে চক্রান্ত করে বিদেশি অর্থ নিয়ে আজকে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, সম্পূর্ণভাবে ধ্বংস। আর সেই সাথে ওই বিএনপি জামাত তাদের দখলদারি, খুন, নির্যাতন একই সাথে তারা চালাচ্ছে। সব অপরাধ হলো আওয়ামী লীগের। সাধারণ মানুষ আওয়ামী লীগ ক্ষমতা আসলে ভালো থাকে, ব্যবসায়ীরা নিশ্চিন্ত মনে ব্যবসা করতে পেরেছে। কোনো ব্যবসায়ী তো বলতে পারবে না যে আওয়ামী লীগ বলে ব্যবসায় তাদের কোনো অসুবিধা হয়েছে। তো আজকে তাদের কী অবস্থা? হ্যাঁ, কিছু মুষ্টিমেয় হয়তো খুব ভালো আছে, কিন্তু অধিকাংশ ব্যবসায়ীরা তো আজকে হতাশ। প্রায় 1100 শিল্প কলকারখানা বন্ধ, আর আওয়ামী লীগ নেতাদের সাথে যেখানেই সম্পর্ক সেগুলি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ইন্ডাস্ট্রিগুলি পুড়িয়ে দিয়ে কত শ্রমিকদের বেকার করে দিচ্ছে। একটা কারখানাকে ঘিরে কত জীবন জীবিকার সুযোগ সৃষ্টি হয়। হোটেল, হাসপাতাল সবই জ্বালিয়ে দেওয়া, এমনকি কোভিড হাসপাতালও জ্বালিয়ে দিয়েছে। আবার এই লুটপাট করতে যে যারা মারা গেছে, সে মামলাও আবার আওয়ামী লীগের বিরুদ্ধে। পুলিশ স্টেশনগুলিতে আগুন দিয়েছে, পুলিশকে পুড়িয়ে মেরেছে, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা না, মামলা হলো আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। কোনো মানুষ ঘরে থাকতে পারে না, ঘর নাই, বাড়ি নাই, সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এই আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে, এই আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেদেরও পড়তে হয়, এটা তারা ভুলে গেছে। যখন আন্দোলনের নামে জনগণকে হত্যা করা হচ্ছে, তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সশস্ত্র বাহিনী তাদের কি কর্মসূচি থাকে, তাদের কোন সময় কোন পদক্ষেপ নিতে হয়, এই কার্যপ্রণালী তো তাদের জন্য নির্দিষ্ট করাই থাকে। তারা সেই কাজ করলো, সেটা অপরাধ, আজকে তাদের শাস্তি দেওয়া হবে। যারা আমার প্রতিরক্ষা বাহিনী দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদেরকে যদি এইভাবে জনসম্পর্কে হেয় করা হয়,
যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদেরকে যদি পুড়িয়ে মারা হয়, হত্যা করা হয়, তাহলে এ দেশ চলবে কিভাবে? মানুষের নিরাপত্তা থাকবে কিভাবে? খুনি ইউনূস কি এটা বোঝে না? নাকি ইচ্ছাকৃতভাবে এভাবে দেশকে সে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? সেখানে আমার প্রশ্ন, এই ফ্যাসিবাদী জঙ্গি ইউনূস আজকে আমাদের দেশটাকে তার ক্ষমতার লোভের আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। আর যারা এই হত্যাকাণ্ডগুলি ঘটেছে, আজকে যে আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে যতগুলি ছাত্র নেতা হত্যা করেছে, প্রত্যেকেই নিহত হয়েছে। আবু সাইদের গায়ে রাবার বুলেট লেগেছে। পুলিশ কখনো মেটাল বুলেট ব্যবহার করে নাই, সব রাবার বুলেট। তার মাথায় আঘাত লেগেছিল, ঢিল লেগেছিল। ওই ঢিল তারা পুলিশকে মারছিল, সেই ঢিল তার মাথায় লাগে, মাথায় কেটে যায়। হ্যাঁ, পুলিশের ছড়াগুলি লেগেছে তার। তো পুলিশকে মারতে গেলে পুলিশ তো তাদেরও তো বাঁচার অধিকার আছে। কিন্তু আজকে যদি সত্যিকার তদন্ত করা হয় যে ওই যে 7.62 বুলেট কোথা থেকে আসছে, কারা এনেছে ওই রাইফেল, আর কারা ব্যবহার করেছে? যখন উপদেষ্টা সাকাও সাহেব এই কথা বললেন, কারণ তিনি মিলিটারি ম্যান, তিনি বুলেটটা দেখেই চিনলেন, তিনি নাম্বারটা বললেন এবং বললেন যে সিভিলিয়ানদের কাছে কার কাছে এই অস্ত্র তাকে খুঁজে বের করা হবে। সঙ্গে সঙ্গে তার ওই পদ থেকে সরিয়ে দিল কেন ইউনূস? সরিয়ে দিল এই কারণে যে এই ছাত্র হত্যার জন্য ইউনূস নিজে দায়ী। এই হত্যাকাণ্ডগুলি সে ঘটিয়েছে। নইলে যখন 6 জন মারা গেল 16 তারিখে জুলাই মাসের, আমি 17 থেকে প্রেস কনফারেন্স করলাম, তখনই বললাম আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করব এবং জাতিসংঘের কাছে আমি আবেদন করলাম যেটা ইনকোয়ারি করতে আমাদেরকে সহযোগিতা করবেন। সঙ্গে সঙ্গে আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করলাম। 18 জুলাই প্রজ্ঞাপন জারি হলো। এরপর যখন আরও মৃতের সংখ্যা বাড়লো, 1 আগস্ট আমি 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম। ইউনূসের কাছে আমার প্রশ্ন, কেন সেই ইনকোয়ারি কমিটিকে কাজ করতে দেয়া হয় নাই? এখন আমি বলবো যে ওই কবরের থেকে লাশ তোলা হোক, ফরেন্সিক করা হোক, বিদেশি বিশেষজ্ঞ দিয়ে আইনি পরীক্ষা করা হোক, প্রত্যেকটা হত্যাকাণ্ড যে পরিকল্পিতভাবে করা সেটা প্রমাণ হবে। এখানে আমিও হত্যা করিনি, আমার আওয়ামী লীগের কেউ হত্যা করে নাই, পুলিশ বাহিনী করে নাই, বরং পুলিশ তারা হত্যা করেছে। আজকে পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, সাংবাদিক হত্যা, যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে এবং যত জ্বালাও পোড়াও সরকারি প্রতিষ্ঠান যা কিছু জ্বালিয়ে পুড়ে ছারখার করেছে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। 15 জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত ধ্বংসযজ্ঞ চলেছে, অগ্নি সন্ত্রাস চলেছে, তার জন্য ইনডেমনিটি দেওয়া হয়েছে। কেন ইনডেমনিটি দিল? কেন এটা বিচার হবে না? কেন হবে না জানেন? কারণ এটা যে ইউনূস সাহেব নিজে করিয়েছে, তার মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ। এটা তার মেটিকুলাস ডিজাইনের এ এবং বি অংশ। সে তো পরিকল্পিতভাবে সব করে, সে তো সেটা বলেই দিয়েছে বিল ক্লিন্টনের মিটিংয়ে। কাজে এর দায় তাকে নিতে হবে এবং এর বিচার একদিন তার হবে এবং যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদের বিচারও হবে। আজকে বাসায় 2.5 বছরের শিশু মাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ডাক্তারদের চাকরির থেকে, সার্জেন্ট, ডাক্তার ভালো বলো, তাদেরকে চাকরি থেকে বিদায় করে দিচ্ছে। এমনকি সেই পুলিশ বাহিনীতে শিবিরের ক্যাডার, তাদেরকে পুলিশের ড্রেস পরিয়ে নামিয়েছে, যারা আজকে সারা বাংলাদেশে আরও তাণ্ডব চালাচ্ছে। তাদের কি কোয়ালিফিকেশন ছিল পুলিশের চাকরি পাওয়ার? কোনো নিয়মকানুন মেনেছে? মানেনি। আর বিএনপি তো ব্যস্তই আছে লুটপাটে আর দখলকারিতে, এই তো তাদের কাজ। আজকে দেশটাকে ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে। এত অত্যাচার, এত নির্যাতন, হাজার হাজার শ্রমিক আজকে বেকার, কৃষকের মাথায় হাত, খেটে খাওয়া মানুষগুলো অনগ্রসর। দর্শক, নববর্ষের দিনে শেখ হাসিনার আরেকটি অডিও ভাইরাল হয়েছে ইউটিউবে, ফেসবুকে। সেই অডিওটা ঘুরে বেড়াচ্ছে। সেই অডিওতে শেখ হাসিনাকে প্রথমবারের মতো নেতাকর্মীদের উদ্দেশ্যে এগ্রেসিভ কথা বলতে শোনা গেল এবং নেতাকর্মীদের রীতিমতো প্রতিশোধ পরায়ণ হওয়ার মতো ভয়ঙ্কর কথাও বলে ফেললেন তিনি। শেখ হাসিনা আদতে কি চাচ্ছেন, বাংলাদেশের কোন অবস্থা দেখতে চাচ্ছেন, সেই প্রশ্নটা এবার সামনে এসেই গেল। শেখ হাসিনা যখন এই কথা বলছেন, সেই গুরুত্বপূর্ণ আলোচনা তো করবই। ওদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যে তিনি বলেছেন, এয়ার কন্ডিশনের ভেতর বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছে তাদের সংস্কার ধোপে টিকবে না। যারা বলছে সংস্কার আগে না, নির্বাচন আগে, এটা বলে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের সেই উদ্দেশ্য সফল হবে না।
তাহলে কি বিপাকেই পড়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার? সেই আলোচনাগুলোই করবে এই ভিডিওতে। কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে। শেখ হাসিনার অডিও বার্তার কথা বলছিলাম, সে প্রসঙ্গে পরে আসি। আগে তারেক রহমানের কথা বলে নিই। তারেক রহমান খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেই কথাটা সরকারের উদ্দেশ্যে বলেছেন এবং সরকারের সংস্কার কার্যক্রমের এক ধরনের বিপক্ষেই কথা বললেন তিনি। ঈদের পরে বিএনপি আরও বেশি এগ্রেসিভ হবে এরকম আভাস আমরাও দিয়েছিলাম। ঈদের পরে সত্যি সত্যি বিএনপি এগ্রেসিভ মোডে যাচ্ছে এবং তারেক রহমানের এই মন্তব্যটা খুবই এগ্রেসিভ, যেটা সরকারের জন্য খুবই বিপজ্জনক, বিব্রতকর হতে পারে বলেই মনে হচ্ছে। তিনি বললেন, বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভেতরে বসে, বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে। আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধাপ্রাপ্ত হয়ে, অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে, তাদের বেতন বোনাস ভাতা দিচ্ছে, তার উপর তারা বসে সংস্কারের কথা বলছেন, এমনটাই মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, সংস্কার আগে নির্বাচন পরে এই কথা যারা বলছেন তাদের সমালোচনা করে করেন তিনি। এবং তিনি বলেছেন যে বিএনপি সংস্কার করবে কিনা সেই সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করে দিচ্ছি আমি। নিজের এই বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিএনপি এসব সুযোগ সুবিধার মধ্যে থেকে কখনো সংস্কারের কথা বলেনি, বলবেও না। বিএনপি যখন সংস্কারের কথা বলেছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করেছে, একদিকে আন্দোলন করেছে, আর একদিকে বিএনপি দেশ গঠনের চিন্তা করছে। অর্থাৎ এই সরকারের যে লক্ষ্য, আগে সংস্কার করবে, সমস্ত সংস্কার করে তারপরে নির্বাচন দেবে, সেই নীতির বিপক্ষে যে বিএনপির অবস্থান সেটা তারেক রহমানের কথায় স্পষ্ট হয়ে গেল। শেখ হাসিনার প্রসঙ্গে আসবো, তার আগে ছোট্ট করে বলে নিই, আজকে পয়লা বৈশাখ শেষ হয়ে গেল। পয়লা বৈশাখ উপলক্ষে জনগণের ট্যাক্সের টাকা সরকার যাচ্ছে তাইভাবে নষ্ট করছে, খরচ করেছে বলে অভিযোগ উঠেছে। সরকার বিভিন্ন পত্রিকায়, বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে পুরো পৃষ্ঠা জুড়ে ক্রোড়পত্র ছাপিয়েছে, যেখানে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় পয়লা বৈশাখ উপলক্ষে কোথায় কোন আয়োজন করছে তার ফিরিস্তি ছাপা হয়েছে, তার বিজ্ঞাপন ছাপা হয়েছে। সরকার জনগণের অর্থ ব্যয় করে নিজেদের ঢাক ঢোল পেটানোর এই কাজ কেন করছে? জনগণ তাদের কোন অধিকার দিয়েছে এটা করতে? সেই প্রশ্ন উঠে গেছে। চলে যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সভাপতি শেখ হাসিনার প্রসঙ্গে। শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে পয়লা বৈশাখে। সেই অডিওটা বিভিন্ন দিকে ঘুরে ফিরে বেড়াতে দেখা যাচ্ছে। সেই অডিওতে শেখ হাসিনা প্রথমবারের মতো সরকারের বিরুদ্ধে এক ধরনের এগ্রেসিভ কথাবার্তা বললেন, এক ধরনের মারমুখী মেজাজে তাকে শোনা গেল। শেখ হাসিনা বরাবরই একটু এগ্রেসিভ কথা বলতে অভ্যস্ত, কিন্তু এবারেরটা একটু বেশি এগ্রেসিভ হয়ে গেল কিনা সেই পর্যালোচনা কিন্তু করা যেতেই পারে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে যে কথাগুলো বললেন সেই কথা এক অর্থে নেতাকর্মীকে বলেই দেওয়া যে তোমাদেরকে কেউ যদি আঘাত করে তাহলে তোমরা এখন থেকেই প্রতিঘাত করো, প্রতিশোধ নাও। তাতে করে দেশের অবস্থা আরও বিশৃঙ্খলতার দিকে চলে যাবে কিনা সেটা অবশ্যই ভাববার বিষয়। তিনি বললেন, নেতাকর্মীদের সান্ত্বনা দিয়েছেন। এক পর্যায়ে তিনি বলেছেন যে দুঃসময়ে যারা কাজ করবে সুসময়ে তারাই নেতা হবে। শেখ হাসিনার এই কথাটা খুবই ভালো কথা যে দুঃসময়ে যারা কাজ করবে তারা সুসময়ে নেতা হবে। কিন্তু শেখ হাসিনার 16 বছরের শাসনামলে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচককে, যিনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিল। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি, আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে শেখ হাসিনা যে কথাগুলো বলেছে, যে যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে, মুগ্ধ, আবু সাইদ সহ আরও যতজন, সবার লাশ যদি কবর থেকে উঠিয়ে ফরেনসিক করা হয় তাহলে সবগুলোই প্রমাণ হবে যে সব পরিকল্পিত হত্যা। এমনই তিনি বক্তব্য দিয়েছে। রীতিমতো এই বক্তব্যের পর সারা দেশের মানুষ কিন্তু ফুঁসে উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে, যে হঠাৎ করে এমন কথা কেন বলল। তো দর্শক, এই বিষয়ে আপনাদের নিজস্ব মতামতটি তুলে ধরবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।